তো তোমাদের আজকে সেকশন এ আর বি তে আমি যেহেতু ডিফারেন্সিয়েশন শুরু করব, তোমাদের আমি ওইটা দিয়ে স্টার্ট করতেছি। তাহলে দুইটা ব্যাচের আসলে পড়াটা সেম থাকবে। তোমাদের যেই তিনটা টপিক পড়ানো হয় নাই, ওইটা মাঝখানে আমি একটা টাইমে ক্লাস দিয়ে তোমাদের সাথে আলোচনা করে ওই ক্লাসটা নিয়ে নিব। তাহলে তোমরা আর কি দুই সেকশনের পড়াটা সেম হবে, মানে এটা আসলে হওয়াটা আসলে জরুরি। তাহলে শুরু করো আজকে পড়া। তাহলে ডিফারেন্সিয়েশন। আচ্ছা, ফার্স্টে ডিফারেন্সিয়েশনের ডেফিনেশন জানতে চাই তোমাদের কারো কাছ থেকে। কেউ কি বলতে পারবে? বাংলায় বল, কোনো প্রবলেম নেই। ডিফারেন্সিয়েশনের এইচএসসি তোমরা পড়ে আসছো, মানে সহজভাবে একদম কেতাবি সংজ্ঞা না বললেও হবে। বলতে পারবে কেউ? বাংলায় যদি বলি সেক্ষেত্রে একটা চলকের সাপেক্ষে আরেকটা চলকের পরিবর্তনের হার। ইংরেজিতে বলবো, ইংরেজি ডেফিনেশনটা তোমরা লিখে নাও, কারণ অনেক সময় তোমাদের কোশ্চেনে সরাসরি ডেফিনেশন এবং ডেরাইভেশন এগুলো পরীক্ষায় আসে। ডেফিনেশনটা আমি বলে দিচ্ছি। Differentiation is a process in which we calculate the instantaneous তোমাদের আমি রুটিনটা দেখছি, এটা ইউনিভার্সিটির রুলসের বাইরেই একটু তোমাদের এই টাইমটাকে আমি সিলেক্ট করছি, কারণ আমি দেখলাম যে তোমরা এই ক্লাসটার জন্য তোমাদের 2.5 ঘন্টা বসে থাকতে হবে। হ্যাঁ, তো ওই 3:30টায় ক্লাসটা ছিল, আমি এই ক্লাসটা ওই আমার যে সেকশন এবি ক্লাসটা আমি একটু পিছাইছি, তোমাদের ক্লাসটা এখানে নিয়ে আসছি, তাহলে তোমাদের আসলে এর মধ্যে শেষ হয়ে যাবে। হ্যাঁ, এটা আসলে আমার বিশেষ পারমিশন নিতে হয়েছে, কারণ আমি চিন্তা করে দেখলাম তোমরা এটার জন্য আলাদা একটা সময় আজরা বসে থাকবে, আর লাঞ্চের পরে একটা ক্লাসের জন্য ইনস্ট্যান্ট ক্লাসটা হইতো 2টা লাঞ্চের পরে, তাহলে একটা কথা ছিল। যাই হোক, rate of change of a variable with respect to another variable. আচ্ছা, সংজ্ঞাটা মুখস্থ রাখতে হবে। এটা বাংলাটাকে আমি যদি একটু বলি, অন্তরীকরণ এমন একটা প্রক্রিয়া যা কোনো একটা চলকের সাপেক্ষে অপর একটি চলকের তাৎক্ষণিক পরিবর্তনের হার, ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ বাংলায় বলা হয় তাৎক্ষণিক পরিবর্তনের হার। মানে ফিজিক্সের ভাষায় আমি যদি একটু অন্তরীকরণটাকে বলি, অন্তরীকরণের কিন্তু প্রয়োগ আছে আমার, এবং আমাকে ইনস্ট্রাক্ট করা হয়েছে যে এটা যে ইউনিভার্সিটির যেটা মটো, সেটা হচ্ছে যে কোনো টপিক পড়াইলে টপিকটা তোমাদের অ্যাপ্লিকেশন এটা নিয়ে আলোচনা করবে। এটা যদি কোর্সেও না থাকে সেটাকে আলাদা করে কোর্সে ইনক্লুড করে তোমাদের যেন অ্যাপ্লিকেশনের উপরে বেশি জোর দেওয়া হয়। এবং তোমরা জানো যে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশনে কিন্তু তোমাদের এই পুরো কোর্সে শুধুমাত্র আমি ম্যাথের কথা বলছি, যে কোনো টপিকে কাজে লাগে। এই কারণে এই টপিকটা খুব ভালো করে আমাদের সাথে তোমরা আমাকে পাবা, একটু ফ্রেন্ডলি পাবা, আর দেখবা যে তুমি যতটুকু আমার কাছ থেকে তুমি আদায় করে নিবা, আমি ততটুকু ডেডিকেটেড থাকবো তোমাদের প্রতি। অনেকে যারা প্রথম ক্লাস করতেছে, প্রবলেম থাকলে একজন বললো যে তোমাদের অনেকে হয়তো পার্ট টাইম জব করো, আমি মানে ওইগুলোও অ্যালাউ করলাম, হ্যাঁ ঠিক আছে, কিন্তু যে কাজগুলো দিব বা মানে যেই ফর্মে তোমাদের আগাইতে বলবো এটা কিন্তু করতে হবে, বুঝতে পারতেছি আমি? ওকে,
সো সংজ্ঞা আমরা বুঝলাম। এই আমরা যে ক্লাসগুলো মিস হয়েছে ওখানে আমরা ডিফারেন্সিয়েশনের প্রুফগুলো করছিলাম, লিমিটের মাধ্যমে কিভাবে এই প্রুফগুলো আসে। তো এই প্রুফের ক্লাস তোমাদের আলাদা করে নিব, যেহেতু আমি দুই সেকশনের পড়াটা এক জায়গায় আনছি। তোমরা জেনে রাখো যে তোমাদের পড়াটা এখান থেকে শুরু হচ্ছে। আগের যে তিনটা টপিক আছে ওইটা আমরা আলাদা করে ক্লাসটা নিই। আচ্ছা, সো ফিজিক্সের ভাষায় আমরা যদি বলি, আচ্ছা ফিজিক্সের ভাষায় যদি একটু বলি, সাপোজ x এক্সিসে, তোমরা কি জানো যে এটা স্থানাঙ্কের অক্ষ, x অক্ষ y অক্ষ। এখানে x অক্ষ বরাবর থাকে সবসময় ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, স্বাধীন চলক, যেটার মান আমি ইচ্ছা মতো বসাইতে পারি। যেমন ধরো আমি বেগ নির্ণয় করব কোনো একটা গাড়ি বা কোনো একটা অবজেক্টে, আমি ভেলোসিটি বা বেগ নির্ণয় করতে যাচ্ছি। সেক্ষেত্রে বেগের সংজ্ঞাটা কি? ফিজিক্সে যাই, সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হার, এটা কি তো আমরা বেগ বলি নাকি? মানে সাপোজ ধরো আমি একটা গাড়িকে লক্ষ্য করতেছি, 5 সেকেন্ড পরে এখান থেকে 100 মিটার দূরে আছে। তারপরে ডাটাটা নিলাম যে 10 সেকেন্ড পরে এটা 200 মিটার দূরে আছে। তুমি চিন্তা করো যে সরণের পরিবর্তন কতটুকু হলো, দূরত্বের পরিবর্তন 100 থেকে 200 মিটারে গেছে। আমি যদি একটু গ্রাফিক্যালি বসাই, 5 সেকেন্ড পরে গাড়িটার ডিসটেন্স ছিল 100 মিটার, আর 10 সেকেন্ড পরে গাড়িটার ডিসটেন্স হয়ে গেছে 200 মিটার। এখানে একটা পয়েন্ট আর এখানে একটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টকে যদি আমি যোগ করি, তাহলে তোমরা আমাকে বলো যে সময়ের পরিবর্তনটা কতটুকু, কয় সেকেন্ডের পরিবর্তন হয়েছে? 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড, 10 সেকেন্ড। তাহলে ডিটি কে আমরা কি বলতে পারি? 5 সেকেন্ড। আর আমাদের সরণ বা দূরত্বের কতটুকু পরিবর্তন হয়েছে, ইংরেজিতে বলা হয় ডিসপ্লেসমেন্ট, এটার কতটুকু চেঞ্জ হয়েছে বলো? 200 মিটার থেকে 100 মিটার বাদ দাও, কত হচ্ছে? 100 মিটার। সো উপরে 100 মিটার, নিচে 5 সেকেন্ড, ভাগ করলে আমরা কি পাচ্ছি? 20 মিটার পার সেকেন্ড। এটা কি স্যার? হ্যাঁ, স্যার এখানে ওকে। সো আমরা বলতে পারি এই যে আমরা প্রক্রিয়াটা করলাম না, সময়ের সাপেক্ষে যে কোনো কিছুর রেসপেক্টে আরেকটা পরিবর্তনের হার নির্ণয় করতেছি। এখানে দুইটা চলক আছে, দুইটা ভ্যারিয়েবল, কি কি বলতো? x অ্যাক্সিস বরাবর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, স্বাধীন, ইচ্ছা মতো যেটা নিতে পারি। মানে আমি বললাম যে কোনো সময়ে আমি ভ্যালুটা নিতে পারবো। ধর 5 সেকেন্ড পরে 10 সেকেন্ড, 12 সেকেন্ড, 14 সেকেন্ড, এটা তোমার ইচ্ছা মতো। কিন্তু এর উপর নির্ভরশীল হবে কি? দূরত্বটা, তাই না? যে কত, মানে কত সেকেন্ড, যত দূরত্ব, মানে যত সেকেন্ড পরে হবে দূরত্ব তত বাড়বে, কারণ গাড়ি তত। তো দ্যাট ইজ ওয়াই এটাকে বলা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা নির্ভরশীল চলক। তাহলে দুই ধরনের চলক থাকবে। সবসময় তো এই ফিজিক্সের এটা সময় আর সরণ হবে না, এক এক সময় এক এক রকম হতে পারে। এই কারণে আমরা x অ্যাক্সিস বরাবর যেটা থাকবে সেটাকে আমরা কি বলবো? স্বাধীন চলক, আর তার উপর এটা হচ্ছে নির্ভরশীল চলক। তাহলে এটাকে আমরা ds/dt না বলে আমরা কি বলি বলতো? dy/dx টা না আসলে বলা ঠিক না, উচ্চারণ করা উচিত এটা ddx of y। কারণ দেখো বাংলায় আমি কি বলি? সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হার। তা সময় কথাটা আগে বললাম না, তুমি যদি আগে dy বলো তাহলে জিনিসটা একটু ভুল হয়। বলবা কি? ddx of y। উচ্চারণ করার সময় এইটা সব সময় হবে। ওকে, সো আমরা ডিফারেন্সিয়েশনটা বেসিক বুঝলাম। আচ্ছা, এখানে একটা কথা বলা হয়েছে যেটাকে তুমি ভালো করে দেখো, ইনস্ট্যান্টেনিয়াস। কারণ আমাদের এই যে চলার রাস্তাটা, শুনে একটা গাড়ি চলতেছে, এটা যদি সমবেগে বা ইকুয়াল ভেলোসিটিতে চলে তাহলে গ্রাফটা এমন হবে। কিন্তু স্যার আমাদের চলার রাস্তা কি এমন হবে? কখনোই না। আমরা এক এক সময় একটু দ্রুত যাই, আবার অনেক সময় জ্যামে বসে থাকি। তো দেখা গেছে এই কারণে আমাদের এই গ্রাফটা কেমন হবে? এই গ্রাফটা হবে হচ্ছে
সে 8। তখন কি করতে হয় আমাকে? ধরো একটা ডেটা আমরা লিমিট চ্যাপ্টারে একটু ব্যাখ্যা করছিলাম, আমি আরেকবার বলে দিচ্ছি। একটা ভ্যালু যদি 5 সেকেন্ড নিই আর যদি 10 সেকেন্ড নিই, সেক্ষেত্রে আমাদের রেট অফ চেঞ্জটা দেখো তো, আমি হিসাব করতেছি রেট অফ চেঞ্জটা হচ্ছে এইটা, কিন্তু প্রকৃতপক্ষে আমি কি এইভাবে গেছি? না স্যার, আমরা তো গেছি এইভাবে, তাই না? সেক্ষেত্রে আমাকে কি করতে হয় বলতো? ইনস্ট্যান্টেনিয়াস ক্যালকুলেশন করতে হয়। তোমরা যদি ফিজিক্সে পড়ে থাকো, বাংলায় ছিল তাৎক্ষণিক বেগ, মানে ঠিক ওই মুহূর্তের বেগটা কত ছিল। সে আমি ডেটাটা যদি 5 সেকেন্ড পরে নিই, তাহলে এর পরের ডাটাটা এত দূরে না নিয়ে কি নিব বলতো স্যার? 5 সেকেন্ডের খুব কাছাকাছি, এবং সেটা কত হবে? সে 5.01 সেকেন্ড। তাহলে আমি পার্থক্যটা, যে ডিফারেন্সটা, সেটা আসলে কি হবে বলতো? অত্যন্ত ক্ষুদ্র হবে। একটা 5 সেকেন্ড আর একটা 5.01, ডিফারেন্সটা কত? 0.01। আমি কি বুঝতে পারতেছি সবাইকে? এই কারণে এটাকে বলা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ। আমাদের এই কোর্সে আমরা কিন্তু সব বক্ররেখা, ইংরেজিতে বলা হয় কার্ভ, এইগুলোরই ডিফারেন্সিয়েশন করব। তোমরা অনেকে হয়তো করে আসছো, এই এইচএসসি তে গ্রাফটা আঁকছো, sin x cos x tan x, এগুলো কিন্তু সব বক্ররেখা, কোনোটাই সরলরেখা না। তাহলে আমরা এই বক্ররেখাগুলোরই অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশনটা করব। তাহলে আমি যদি তোমাকে অ্যাজ এ হোল প্রশ্ন করি, তাহলে ডিফারেন্সিয়েশন কি আজকে থেকে মনে রাখবা? কোনো একটা চলকের সাপেক্ষে আরেকটা চলকের পরিবর্তনের হার। সে সবকিছুকে আমরা তো একটা জিনিসের সাপেক্ষে হিসাব করি। বেগকে কার সাপেক্ষে হিসাব করি বলতো? সময়ের সাপেক্ষে। এখন আমি যদি বলি যে স্যার আপনি তো স্যার একটু মোটা দেখা যাচ্ছে, কেন মোটা দেখা যাচ্ছে বলতো? কারণ এই পৃথিবীতে সেকেন্ড কিছু পাবলিক আছে তোমাদের মতো, তাই না? তো ওজনের সাপেক্ষে আমার হিসাবটা করতেছি। তো যে কোনো একটা প্যারামিটারকে আমরা আরেকটা প্যারামিটারের সাপেক্ষে হিসাব করি। বেগ বা দূরত্বকে হিসাব করি কার সাপেক্ষে বলতো? সময়ের সাপেক্ষে। যার সাপেক্ষে হিসাবটা করব সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর যার পরিবর্তনটা আমি বের করব সেটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আরেকটা উদাহরণ দিই, ফিজিক্সের বই বলি, সরণ না বলে আমি যদি এটাকে বেগ বলি, ভেলোসিটি, সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার, এটাকে আমরা কি বলবো? এটাকে বলা হয় অ্যাক্সেলারেশন, ত্বরণ, তাই না? তুমি সময়ের সাথে সাথে কত তাড়াতাড়ি বেগ বৃদ্ধি করতেছো। ধরো তুমি এখান থেকে পদ্মা সেতুর দিকে যাইতেছো, তাহলে ওই মাওয়া এক্সপ্রেস রোডে দেখবা যে গাড়ি, আমি দেখতেছি যে আমার গাড়িতে স্পিড 100, আমার সামনে দিয়ে সাঁ করে বাইরে হয়ে গেল আরেকজন, মানে তার হয়তো স্পিড 140। তো আস্তে আস্তে কি সময়ের সাথে সাথে স্পিড বাড়ে, স্পিড বাড়ানোটাকেই আমরা কি বলি? অ্যাক্সেলারেশন। আচ্ছা, এবার তোমরা আমাকে একটু বলো যে তোমাদের সবার কি ডিফারেন্সিয়েশনের এইচএসসি ফর্মুলা, এইচএসসি দাও নাই কার কার? একটু হাত তুলে দেখি, কেউ আসো এখানে? সবাই এইচএসসি তো পাস করছো, মানে ডিপ্লোমা করে এরকম তো নাই। ওকে, তাহলে মোটামুটি তোমরা সূত্র আগে দেখছো, মানে এখন মুখস্থ নয় সেটা হইতে পারে, কিন্তু আগে দেখছো। তাহলে পড়ানোর সময় দুইটা কাজ করতে হবে। আমি তোমাদের কালকের জন্য একটা কাজ দিব, তোমরা আজকে অবশ্যই সবাই গ্রুপটায় অ্যাড হবে। গ্রুপে ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো দেওয়া আছে, আর এই ফর্মুলাগুলোর প্রুফ আমি করাবো তোমাদের, কিন্তু আমি যেহেতু 2 ব্যাচে এক পড়াবো, আমি শুরুটা করতেছি এখান থেকে। ওই প্রুফগুলো তোমাদের এক্সট্রা ক্লাসে আমি নিব, আমি টাইমগুলো তোমাদের বলে দেবো। আচ্ছা, এখন তোমাদের যেই তুমি কি ওই টাস্কটা করছিলা সেকশন এবি থেকে কি আসছো তুমি? না, তুমি তো ওই ক্লাসগুলো করো। সেকশন এবি তো এখানে কেউ নাই, ফাইন। ওদেরকে কাজটা অলরেডি আমি দিছি। টোটাল 24টা সূত্র আছে, যেটা আমি তোমাদের অলরেডি গ্রুপে দেওয়া হয়েছে। গ্রুপটা অ্যাড হবা কিভাবে সেটা আমি একটু বলে দিই। এখানে কয়েকজন মনে হয় আছো, আমার আইডির নাম হচ্ছে এটা, হ্যাঁ, এইটা তোমরা আজকে সার্চ করবে, মেসেঞ্জারে আমাকে নক দাও, অথবা যদি খুঁজে না পাও আমাকে বলো, হোয়াটসঅ্যাপে আমি লিংকটা দিয়ে দিব, তাহলে ওইটা থেকে তোমরা সরাসরি, হ্যাঁ, লিংকটা অলরেডি দেওয়া ছিল। মানে হয় কি, অনেকে যে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক মেসেজ দিতে চাই, ইম্পর্টেন্ট মেসেজ দিতে চাই, নাহলে এটা একটু ঝামেলা হয়ে যায়। একজন দুজন অ্যাড হলে কিন্তু তুমি তোমার ফ্রেন্ডকে অ্যাড করে নিতে পারো। আর তোমরা ছুটির পরে, আজকে আমি কয়েক মিনিট সময় দিব না, তোমরা যদি ইনস্ট্যান্ট পারো তাহলে অ্যাড হয়ে যায়। ওইখানে
ওইখানে আমরা গ্রুপে ফর্মুলাগুলো দিছি। তোমাদের আজকের প্রথম অ্যাসাইনমেন্ট যেটা হবে, আমি তোমাদের একটু বলে দিই, তোমাদের এই কোর্সে আমি কারিকুলামে 10% হচ্ছে অ্যাসাইনমেন্ট। তো তোমাদের আমি এই অ্যাসাইনমেন্টটা এইভাবে নিব, 5টা ডিফারেন্সিয়েশন আর 5টা ইন্টিগ্রেশনের টাস্ক দিব আমি। এই কাজগুলো করে এসে জমা দিবা, সাবমিট করবা, তাহলে তোমরা এই মার্কসগুলো পাওয়া যাবে। এটার সাথে আমি একটা অ্যাড করব যে তোমাদের যে সিটি আছে, সিটির মধ্যে 5% নাম্বার, মানে অর্ধেক 10 আছে এখানে, যদিও আমি একটা প্রেজেন্টেশন দিব তোমাদের, এবং প্রেজেন্টেশন তোমরা কি করবে আমি তোমাদের হেল্প করব। তোমাদের আমি চাচ্ছি এই জিনিসটা করার অভ্যাসটা ক্রিয়েট হোক, এখানে দাঁড়ায় কথা বলার না। হ্যাঁ, তুমি একটা টপিক বলে দিব, সবার জন্য একটা আলাদা আলাদা টপিক দিব, ওই টপিকে তোমরা আমাকে প্রেজেন্টেশনটা করে দেখাবা। ম্যাথমেটিক্সের জন্য একটা সফটওয়্যার আছে, গ্রাফিক্যাল ক্যালকুলেটর, এইটা সবাই অ্যান্ড্রয়েড থেকে ইজিলি প্লে স্টোর থেকে নামায় নিতে পারো, এটার নাম ডেসবস। আচ্ছা, এই বিষয় সম্পর্কে একটু বলি, সেটা হলো যে কোনো গ্রাফ দিলে তুমি এটা পেয়ে যাবে। আচ্ছা, আগামী ক্লাসে আমি তোমাকে এই কম্পিউটারে এটা দেখানোর চেষ্টা করব। সেটা হলো সে সাপোজ y = sin x, এটার গ্রাফ কেমন? অনেকে মোটামুটি sin x এর গ্রাফ চিনি, কিরকম বলতো? sin x এর গ্রাফ ঢেউ, তাই তো? তুমি যদি এই সফটওয়্যারে আজকে বাসায় গিয়ে নামাবা, ওখানে লেখার অপশন আছে, দেখবা y = sin x, চলকও আছে x y z সব লেখা আছে। এটা দেওয়া মাত্র এই গ্রাফের এটা চলে আসবে। তো গ্রাফটার কথা কেন বলতেছি, আমাদের ডিফারেন্সিয়েশনে কিন্তু গ্রাফটা অনেক কিছু ম্যাটার করে। মানে এটার গ্রাফ কেমন, এটার রেট অফ চেঞ্জটা তুমি বুঝতে পারবে। স্যার, আমি উদাহরণস্বরূপ বলি, এইদিকে আমি যদি এটা দিই সে টাইম, আর এদিকে যদি আমি দেই ভেলোসিটি, তোমরা কি একটু বলতে পারবা যে সাপোজ একটা এইভাবে যাচ্ছে, তারপরে এইভাবে, তারপরে আবার এইভাবে, এদিকে বেগ আর এদিকে কি সময়, তাহলে তোমরা কি বলতে পারবা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত কি হচ্ছে গাড়িটার? একটা গাড়ি চলতেছে, গাড়ি চলার বেগের রাশিমালাটা এরকম। বলতো এটার পয়েন্ট দিলাম এ, এটা বি, এটা সি, আর এটা কি ডি। তাহলে বলো এ থেকে বি পর্যন্ত গাড়িটার কি হচ্ছে? এক্সিলারেশন, বেগ বাড়তেছে। কেন? দেখো তো, সময়ের সাপেক্ষে এটার বেগটা কি বৃদ্ধি পাচ্ছে। বি থেকে সি পর্যন্ত কি হইছে? বেগ কন্টিনিউয়াসলি কমতেছে, এটা রিটার্ডেশন বলে, মন্দন। এক্সিলারেশন, ত্বরণ। ইংরেজি টার্মগুলো জানতে হবে, সাথে আমরা বাংলাও বলবো, কারণ প্রবলেমটা যেটা হয়, তোমরা এর আগে বাংলা পড়ে আসছো, এটার সাথে সাথে ইংরেজি টার্মগুলো মনে রাখতে হবে। এক্সিলারেশন এন্ড রিটার্ডেশন, মন্দন। তারপর আবার সি থেকে ডিতে আবার কি হইছে? আবার এক্সিলারেশন। গাড়ি গতি বাড়ে কমে না, এইটা দেখে, গ্রাফটা দেখে কিন্তু আমরা বুঝতে পারতেছি গাড়িটা কিভাবে যাচ্ছে। আমি কি বুঝতে পারতেছি? ওকে, এবারে আসো এই ডিফারেন্সিয়েশনের প্রয়োগ, যেটা নিয়ে আমি একটু আলাপ করতে চাচ্ছিলাম। আমরা ডিফারেন্সিয়েশন, তোমরা কেউ কি আসো বলতে পারবা, এসএসসি হয়তো শিখছো, কে বলতে পারবা যে dy/dx একটা নির্দিষ্ট জিনিস প্রকাশ করে? এটা dy/dx, ভেরি গুড। বাংলায় ঢাল, ইংরেজিতে বলা হয় স্লোপ। এই যে তোমরা সবাই হয়তো এসএসসিতে এই ঢালের সংজ্ঞাটা পড়ছো, তোমাদের স্থানাঙ্ক জ্যামিতি ছিল না? তো ওইখানে ছিল dy হলো y এর পরিবর্তন, ডিফারেন্স ইন y, y2 মাইনাস কত? y1। আর x এর পরিবর্তন, এটাকে তোমরা কি বলবো বলতো? x2 মাইনাস x1। আমি এখন প্রয়োগে আসছি, এরপরে আমি সূত্রগুলো বলে দিব। তোমাদের কালকের কাজ হচ্ছে সূত্রগুলো পড়ে আমরা ডিফারেন্সিয়েশনের ম্যাথ করব। আচ্ছা, আর আরেকটা জিনিস হলো, তোমাদের আমি কাজটা সহজ করে দিই। তোমাদের এই কোর্সের জন্য 2টা বই আছে, কিন্তু তোমাদের বই কিনা লাগবে না, আমি কোর্স কন্টেন্ট তোমাদের বুঝাই দেব। কি যে টপিক, এই টপিকগুলো কোন কোন এক্সারসাইজ কি পড়বা, এটা আমি পিডিএফ বানাই দেব তোমাকে। হ্যাঁ, তোমরা ওইটা স্টাডি করবা, ওই রিলেটেড প্রশ্ন হুবহু এরকম আসবে। একেবারে যে এইটা দিচ্ছেন স্যার, এই অনুসারে এই অঙ্কটাই আসলো এরকম না, কিন্তু এই কনসেপ্টের এইটা ধরো যে ভ্যালুটা চেঞ্জ থাকবে। তা তুমি আমার ক্লাসগুলো পড়ে কথাগুলো শুনছো কিনা ওইটা আমি একটু
পরীক্ষায় চেক করে, ঠিক আছে? আর স্যার আরেকটা কথা হলো, সিরিয়াস থাকলে গ্রেড ভালো পাওয়া যায়। উদ্দেশ্য হলো ম্যাথটা শেখা ভালো মতো। এখন তার জন্য যেটা করতে হবে, 1 নাম্বার হলো তোমরা তোমাদের জন্য 40 পাওয়া খুব ইজি, 40% মার্কস একদম সোজা। এবং এটা আমি নিজে ইউনিভার্সিটি থাকতে আমিও ফলো করছি। তাতে হয় কি, ফেল করাটাই কিন্তু অনেক টাফ। মানে কারণ কি, আমি তোমাকে একটু বুঝায় বলি। অ্যাটেন্ডেন্স থাকলে পায়ে গেল 10%। তুমি অ্যাসাইনমেন্ট প্রতিদিনের ছোট একটা কাজ দিব, এই কাজগুলো রেগুলার করে আসবা, 10% পাওয়া যাবে। সিটি আর অ্যাসাইনমেন্টের মানে একটা প্রেজেন্টেশন দিব, এটা জাস্ট অ্যাটেন্ড করলে তোমরা পার্টস পাওয়া যাবে। আমি চাচ্ছি কার্ডটা কত সুন্দর হইলো ওই মার্কিং করবো না, অ্যাপ্রোচ করতে হবে আমার কাছে। আমি কি বুঝতে পারছি সবাইকে? আমি এর আগে ওই সেকশন এমনিতে গল্প করলাম, আমাদের এক টিচার ইউনিভার্সিটিতে এসে প্রথম ক্লাসে সবাই রে আইসা বলে গান গাও। এখন মানে সবাই তো হেজিটেট করছে, গান গাবো না, তো অনেকে গান গাইলই না। তারপরে লাস্টে অনেকে গাইছে, অনেকে তো বেসুরা গলায় গাইছে, ধরো যে মানে গান শুনে আরেকজন আসতেছে, তো অনেকে আসছে এগুলো নিয়ে পাত্তা নাই। তবে স্যার বলছে এই যে এটা ই করলাম না, এটাই তোমাদের আজকের অ্যাসাইনমেন্টের 5 মার্কস। যারা সুন্দর গান গাইছো বা গান গাইছো অ্যাপ্রোচ করছো তারাই পাস পাবা, বাকিরা পাবা না। তো আমরা তো সবাই স্যার এটা কেন, আমি আমার গাইছি বুঝছো, আমি ভালোই গান গাই। তো যেটা এখন আমি শোনাতে বলো না, শোনাবো আমি। আচ্ছা, তো যেটা বলতে চাইছিলাম সেটা হলো, স্যার বললো আমার উদ্দেশ্য ছিল তোমাদের এই যে মানে উপস্থাপনায় যেই ভীতিটা আছে না, এটা দূর করো। তুই যে কোনো সময় তোমাকে যদি এখানে এসে বলি যে দাঁড়া কিছু কথা বলো, একটা টপিক বলো, তোমাকে বলতে পারতে হবে। রাদার দেন পড়াশোনা, তুমি দেখবা এগুলো বেশি কাজে লাগে। তোমরা কি জানো, আমি পাস করছি 2008 সালে, অনেক বছর হয়ে গেছে। তো আমার এই অভিজ্ঞতায় ভাইয়া পড়াশোনার চেয়েও যেটা সবচেয়ে বেশি সেটা তোমার কনফিডেন্স। তুমি ইউনিভার্সিটি থেকে কনফিডেন্সটা গ্রো করে নিয়ে যাবে, যেটা তোমার লাইফে অনেক কাজে লাগে, বুঝছো? পড়াশোনা এই যে থিওরিটিক্যাল যে পড়লাম খুব বেশি কাজে লাগবে না, পড়তে হবে অবশ্যই, কারণ না পড়লে হয় কি একটা বেসিক পড়ায়, মানে ধরো একটা বেসিক টপিকের এটাই জানলা, তুমি কাজটা করতেই পারবে। কিন্তু তাই মানে এই না যে হ্যাঁ আমার অনেক কঠিন কঠিন অঙ্ক পাইরা তারপরে আমার ওইখানে গিয়ে ওরকম কঠিন কোশ্চেন সলভ করতে হবে, কখনোই না। মানে কে কত প্র্যাকটিক্যাল কাজগুলো পারো শেখার চেষ্টা করবা হলো, মানে ধরো সফটওয়্যার, এগুলো যত বেশি, যে কোনো একটা সফটওয়্যার দিলে তুমি যেন ওইটাকে অ্যাডাপ্ট করে ফেলতে পারো, হ্যাঁ এরকম একটা যোগ্যতা অর্জন করার চেষ্টা করো। আমি তোমাদের একটা কাজ দিলাম না ছোট্ট, এই যে রেসপন্স, আজকে বাসায় যাও গিয়া একটা গ্রাফ দেখবা, বইয়ে এইচএসসির বই বা এসএসসির বই গ্রাফ আছে না, যে কোনো একটা গ্রাফের ইকুয়েশন দেখবা যে ওইখানে আঁকা আছে, তুমি ওইটার সাথে মিলাবা, দেখো তো গ্রাফটা কিরকম হইলো, মিললো কিনা। যে কোনো একটা সফটওয়্যার শিখলে এটা অ্যাডাপ্ট করে নিতে সুবিধা হবে তোমার। এই ডিফারেনশিয়াল আর ইন্টিগ্রাল ক্যালকুলাসে গ্রাফ কিন্তু অনেক বড় ফ্যাক্টর। এন্ড অনেক সময় হবে কি, গ্রাফ তোমাকে হয়তো এই গ্রাফ পেপারে প্লট করে আঁকতে হবে না, কিন্তু গ্রাফটা কিরকম ওই ধারণাটা তৈরি হবে তোমার এই সফটওয়্যারটার মাধ্যমে। যাই হোক, এবারে আমরা কাজের কথায় আসি। তাহলে ডিফারেন্সিয়েশন দ্বারা আসলে আমরা কি বুঝাই? স্লোপ, ঢাল। ঢালের সংজ্ঞা কেউ কি বলতে পারবে? একটা সরল রেখা বা স্ট্রেট লাইনের ঢাল কি, স্লোপ কি? এটা টিস্যু পেপার আছে কারো কাছে? আচ্ছা স্যার, স্লোপ হচ্ছে ধরো এই যে গাড়িটার এক্সেলারেশন হচ্ছিল, এখানে কোনো একটা পয়েন্টে আমি যদি এই সরল রেখাটার একটা ট্যানজেন্ট, বাংলায় বলা হয় স্পর্শ, স্পর্শটা কি সেটা বলতো এক্স অক্ষকে ছেদ করছে, ইন্টারসেক্ট করছে, যেই বিন্দুতে ছেদ করছে ওই বিন্দুতে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, তাই না? সে অ্যাঙ্গেলটাকে আমি কি ধরলাম? থিটা। সে ধরো এখানে দেখে অনেকটা মনে হচ্ছে থিটাটার মান কত? 60 ডিগ্রি। তাহলে বলো এই স্ট্রেট লাইনটার স্লোপ কি হবে, ঢাল কি? এই স্ট্রেট লাইনটার স্লোপ কি হবে কে কে বলতে পারবে? tan 60 ডিগ্রি। কারণ আমরা স্লোপের
বা ঢালের সংজ্ঞা এসএসসি তে পড়ছিলাম অনেক আগে, আমি আরেকবার বলে নিচ্ছি। সেটা হচ্ছে একটা স্ট্রেট লাইন এক্স অ্যাক্সিস বা এক্স অক্ষের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লক বুঝো, ঘড়ির কাঁটার বিপরীত দিক, এবং এটা কি আমরা পজিটিভ ডিরেকশন বলি। ঘড়ির কাঁটার বিপরীত দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যান অনুপাতকেই আমরা কি বলি? ঢাল। বাস্তব তার মানে থিটা যদি 60 ডিগ্রি হয় তাহলে স্লোপটা হবে tan 60 মানে কত? √3। আর যদি সে ধরো 45 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে তাহলে tan 45 ঢালটা স্লোপটা কত হবে? 1। এবং অ্যাকচুয়ালি মজার ব্যাপার হলো এই যে স্লোপটা আছে না সেটি কার সমান বলতো? dy/dx। ব্যাখ্যাটা বলি কেমন স্যার? সাপোজ এখানে অন্য কালার বলে ভালো হয়। আচ্ছা এদিকে দেখেন, সাপোজ আমি 60 ডিগ্রিটা বাদ দিলাম, এইখানে একটা পয়েন্ট নিলাম আর এখানে একটা পয়েন্ট, এই পয়েন্টটা যোগ করে আমি একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করছি। তোমরা আমাকে বলো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তোমরা কি এইটা দেখতে পাচ্ছ এই সমকোণী ত্রিভুজটা? স্যার নাম দিলাম এটা পি কিউ আর। তোমরা কি বলতে পারবা এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা থিটাই হবে, ছোটবেলায় পড়ছিলাম অনুরূপ কোণ, তাই না? তো এই অ্যাঙ্গেলটাও থিটা, তাহলে কেউ বলতে পারবা যে এই সমকোণী ত্রিভুজ PQR এর tan থিটা কি হবে? tan এর অ্যাঙ্গেল কি সমকোণী ত্রিভুজে? লম্ব বাই ভূমি, ছোটবেলায় পড়ছিলাম টেরা লম্বা ভূত, তাই না? পড়ছো না? সাগরে লবণপতি, কবরে ভূত অনেক, আর টেরা লম্বা ভূত। tan মানে লম্ব বাই ভূমি, দ্যাট মিন্স PR বাই কত? QR। তোমরা যদি একটু লক্ষ্য করো এটার সাথে তুমি dy/dx কে রিলেট করতে পারো। PR টা কি? dy, তাই না স্যার? y এর কতটুকু পরিবর্তন হচ্ছে, মানে বেগের কতটুকু পরিবর্তন হচ্ছে। আর QR টা কি? dx। তার মানে আমি এই PR/QR এটাকে আমরা কি বলতে পারি বলতো? dy/dx। তাহলে সহজ ভাষায় এতক্ষণ আমরা যেটা করছি, ডিফারেন্সিয়েশন মূলত একটা স্লোপ বা ঢাল। বুঝতে পারছি সবাইকে? ওকে, ঢালটা কি হবে? যদি স্ট্রেট লাইন হয় তাহলে তো সরলরেখার ঢাল পাইলামই। যদি এটা বক্ররেখা হয়, এবং তুমি মনে রাখো অলওয়েজ কি হবে? কার্ভই হবে, বক্ররেখাই হবে। বক্ররেখার ঢাল হলো বক্ররেখার কোন একটা পয়েন্টে তুমি কি করবা? স্পর্শকার। সেই সরলরেখাটা যে নির্কান্তে যেটা আছে আমি সেই সরলরেখাটার উপরে দুইটা বিন্দু নিয়ে আমি যদি ঢালটা নির্ণয় করি, মানে লম্ব বাই ভূমিটা নির্ণয় করি, সেটাই আমরা সরলরেখাটা কি পেয়ে যাব? ঢাল পাবো। এবং সেটাই আসলে প্রকৃতপক্ষে ওই যে পয়েন্টটা, পার্টিকুলার পয়েন্ট, এই পয়েন্টটা দেখতে পাচ্ছ? এই পয়েন্টে এই যে গ্রাফটা কার গ্রাফ বলতো? বেগ বনাম সময়, ভেলোসিটি ভার্সেস টাইমের গ্রাফ। ওই গ্রাফের রেট অফ চেঞ্জ অফ ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ চেঞ্জ, তার মানে আলটিমেটলি কি? অ্যাক্সিলারেশন নির্দেশ করে। তার মানে আমি যদি গ্রাফ থেকে, খেয়াল করো, গ্রাফ থেকে পরিবর্তনের হার নির্ণয় করি তাহলে আসলে কি বের করব? ঢাল বের করব। আর যদি ম্যাথমেটিক্যালি করি, কিভাবে ম্যাথমেটিক্যালি করে সেই জিনিসটাই আমি তোমাকে এখন দেখাবো। সো টোটাল জিনিসটা হইল আলটিমেটলি কোন একটা বক্ররেখা কোন বিন্দুতে আমি যদি ঢাল নির্ণয় করি সেটাই হচ্ছে তার পরিবর্তনের হার বা ডিফারেন্সিয়েশন। আর এটা হচ্ছে বক্ররেখাটা বা কার্ভটা হচ্ছে y is a function of x, এবং এই ফাংশন কি রকম হতে পারে? বিভিন্ন রকম হতে পারে স্যার। x to the power n, sin x, cos x। তো তোমরা মনে হয় কিছুটা সূত্র পারো, আমি সূত্রগুলো একটু লিখে দিব। তোমরা এই সূত্রগুলোর একটা, মানে আজকে আমি সবগুলো লিখতেছি না, গ্রুপে হলো সবগুলো লেখা আছে, তোমরা ওইটা করে আমাকে কালকে সাবমিট করবে। টোটাল 24টা সূত্র এইচএসসি তেই ছিল, এর সাথে কয়েকটা নতুন অ্যাড হবে। হ্যাঁ, তোমাদের এই শীটে 20টা না, যে গুণের সূত্র ভাগের সূত্র আছে, আমি বলে দিব। আচ্ছা, তাহলে তোমরা সংজ্ঞাটা লিখছো আর এক্সপ্রেশনটা এবার লেখো। ফর্মুলাস অফ ডিফারেন্সিয়েশন। Formulas of differentiation.
পাঁচটা ডিফারেন্সিয়েশন তোমাদের জিজ্ঞেস করি। প্রথমে ddx of x to the power n, ভেরি গুড। আমরা ছোটবেলায় পড়তাম মনে হয় নামাও কমাও, তাই না? পাওয়ারটা নামাও, n x to the power n minus 1। n টা কি এখানে বলতো? n টা হলো কনস্ট্যান্ট আর x কি? x হলো ভ্যারিয়েবল। তাহলে x এর সাপেক্ষে x to the power n এর পরিবর্তনের হার এটা। আমরা স্যার এই প্রত্যেকটা প্রুফ শিখব, কিন্তু আমরা আগে শুরু করছি ডিফারেন্সিয়েশন থেকে। প্রুফটাকে আমি এই মুহূর্তে স্কিপ করলাম, এই প্রথম তিনটা ক্লাসের প্রুফগুলো আসবে। 2 নাম্বার, কেউ বলতে পারবা কোন একটা কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে কি হবে? 0 হবে। আমি বুঝায় বলি কেন, মানে ব্যাখ্যাও দিব। সে তোমরা আমাকে বলো একটা গাড়ি সমবেগে চলছে, মানে 5 মিটার পার সেকেন্ড। তো তুমি 5 সেকেন্ড পরে ডেটা নিলা 5 মিটার পার সেকেন্ড, 10 সেকেন্ড পরে ডেটা নিছো কত আছে? 5 মিটার পার সেকেন্ড আছে, 5 মিটার পার সেকেন্ডই আছে, একই বেগে চলছে। তাহলে বেগের পরিবর্তনের হার কত? 0, কোনো পরিবর্তন তো হচ্ছে না। সে c যদি 5 হয় তাহলে 5 এর পরিবর্তনের হার কত হবে? 0 হবে। আর আমি যদি একটু তোমাকে এই সূত্রের আলোকে এটাকে নরমালিও বোঝানোর চেষ্টা করি, তাইলেও মনে হয় পারবা। সে 1, এটা একটা কনস্ট্যান্ট না, এটাকে ডিফারেন্সিয়েট করলে তো 0 হয়। এটার ব্যাখ্যাটা এভাবে দেওয়া যায়। আমরা সবাই জানি 1 মানে কি? x টু দি পাওয়ার 0। তাহলে সবাই বলো x টু দি পাওয়ার n এর রেসপেক্টে লেখার দরকার নেই, বোঝানোর জন্য বলতেছি। n যদি 0 হয় তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হবে? 0 x টু দি পাওয়ার কত? -1। এই যে n x টু দি পাওয়ার n - 1, তাহলে এটা আলটিমেটলি কত হয়ে যাবে? 0। বুঝতে পারছি আমি? ফাইন। সো এবার আমি কতগুলা ট্রাইগোনোমেট্রিক সূত্রে যাচ্ছি। কমন কতগুলা? সবগুলা হচ্ছে তোমরা লিখে আমাকে সাবমিট করবা। ওইটা আমার লেখাই আছে, ওটা দেখে দেখেই লিখবা। আমার উদ্দেশ্য হইল ওইটা তোমাকে আগে রিকল করানো, ওইটা দিয়ে আমার পরবর্তী কাজটা করতে হবে। বুঝতে পারছি? কালকের ক্লাসে আমি চাই যে ওইটা লিখে আনবা এবং আমি জিজ্ঞেস করব, একটু পরে আসো, ঠিক আছে? sin x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? cos x। cos x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? মাইনাস। আর আরেকটা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে tan x। অনেকে আগের সূত্র মুখস্থ আছে, ভেরি গুড। tan x কে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার x হয়। 5টা দিলাম। ডিফারেন্সিয়েশনের ম্যাথগুলা কি রকম সেটা সম্পর্কে একটু দেখাই। তোমরা আগে সূত্র 5টা লিখে নাও। আচ্ছা, ক্লাসে যেগুলো পড়াবো ওগুলোকে एग्जांपल বলবো, যেগুলো কাজ দিব সেগুলো হলো টাস্ক, ঠিক আছে? আজকে আমি বাড়তি টাস্ক দিতেছি না, শুধু তোমরা ফর্মুলার এটা সাবমিট করবা। ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনেও আমি ফর্মুলার একটা দিব। তো তোমরা কি করবে, এই দুইটার পাশাপাশি এরপরে পরবর্তীতে আমরা ম্যাথ লিখব। ম্যাথ হবে দুই রকম, একটা হচ্ছে বেসিক ম্যাথ আর আরেকটা অ্যাসাইনমেন্ট হবে, এটা হলো প্রয়োগমূলক। যেমন ডিফারেন্সিয়েশনের প্রয়োগে কি থাকবে বলো? এই যে ফিজিক্স থাকবে, এই যে ধরো রেট অফ চেঞ্জ, বেগ থেকে আমরা অ্যাক্সেলারেশন বের করব বা উল্টা কাজ। তো এটা আমরা আস্তে আস্তে দেখবো একটা একটা করে। সো ডেফিনিশনটা মুছে দিলাম, লেখো एग्जांपल 1। ডিফারেন্সিয়েশনের প্রথম একটা एग्जांपल দেখাচ্ছি। কোশ্চেনটা আমি একবারই লিখব, এরপর খালি एग्जांपल গুলো বলবো। ডিফারেন্সিয়েট following function with respect to x।
আচ্ছা, এই ফাংশনটাকে y is a function of x, এটাকে তোমাকে ডিফারেন্সিয়েট করতে হবে x এর সাপেক্ষে ddx করবে। আরো ভালোভাবে যদি আমি বলি, এইটা যদি ভেলোসিটি হয়, তোমাকে বের করতে বলছে অ্যাক্সিলারেশন, তার মানে এইটা y আছে, তোমাকে বের করতে হবে কি ddx of y। করো দেখি, সূত্রগুলো তো এখানে লেখা আছে। এইটা আচ্ছা, আমি একটু এমনিতে বলি, তোমরা সবাই জানো নিশ্চয়ই, যোগ বা বিয়োগ হইলে ডিফারেন্সিয়েশনে কি হয় বলো? যোগ বা বিয়োগের ক্ষেত্রে আলাদা আলাদা ডিফারেন্সিয়েশন হবে। মানে এটাকে যদি ddx করো, মানে পুরোটাকে যদি ddx করো, তাহলে কি তিনটা আলাদা আলাদা ddx করো। তারপর আরেকটু বলি, 3 sin x এর মধ্যে চলক কে, ভ্যারিয়েবল কে? sin x। আর 3টা কি? কনস্ট্যান্ট। চলকের সাথে যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কি হবে বলো তো? কনস্ট্যান্টটা বাইরে আসবে আর শুধু চলকটা কি পরিবর্তনের হার হবে, কনস্ট্যান্টের পরিবর্তনের হার হবে না। আর যদি শুধু চলক থাকতো, মানে কনস্ট্যান্ট থাকতো, তাহলে ডিফারেন্সিয়েট করলে কি হতো? 0। তো আসলে আমরা একটা অঙ্ক করে আগে জিনিসটা বুঝি কিভাবে করতে হয়। তোমরা ফর্মুলাগুলো লিখছো তো না? আচ্ছা, এটা করে দেই, তবে এইরকম একটা তোমাদের থাকে। আচ্ছা, এটা লিখবা ddx of y, এই পাশেও ddx করলাম। আচ্ছা, যখন এই পার্টটা করবা, এখানে একটা সাইড নোট দিতে হবে, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু কত? x। মানে তোমাকে অ্যাকচুয়ালি এটাই করতে বলছে না, এখানে লিখবা সংক্ষেপে ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x। সংক্ষেপে লেখা যাবে উইথ রেসপেক্ট টু, আমরা ইংরেজিতে w আর t এভাবে লিখব। আচ্ছা, এবার স্যার যোগ বা বিয়োগ হইলে আলাদা করো। ddx of x to the power minus 3/4 plus 3 is a constant, 3 টা বাইরে আসবে, ddx of কত? sin x। এখানে -5 ও কনস্ট্যান্ট না? জি। -5 ও বাইরে আসবে, কি হবে? ddx of tan x। সো এই ddx কত হবে? কেউ একজন বলো, এটা হচ্ছে x টু দি পাওয়ার n এর ফর্মুলা। n কত এখানে? -3/4। -3/4 সামনে আসবে। আর কেউ একবারে বলো n -1 কত হবে? একবারে নিচে ক্যালকুলেট করে চিন্তা করে বলো। -3/4 -1 কত? -7/4। সো এটা হবে -7/4 প্লাস, স্যার sin x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? cos x, 3 cos x। আর বলো tan x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 6 tan x। আমি একটা জিনিস ধরে নিছি, সেটা হলো তোমাদের এইচএসসি বেসিক স্ট্রং না। মানে ধরো আমি প্রাথমিকভাবে যে পড়াগুলো পড়াইছি, যদি মনে হইতো যে এইচএসসি স্যার আমি ডিফারেন্সিয়েশন খুব ভালো মতো পড়ে আসছে, প্রবলেম কি হয় জানো? এই ডিফারেন্সিয়াল, বিশেষ করে ইন্টিগ্রাল ক্যালকুলাস অনেকেই মানে করে না। এক তো তোমাদের অনেকে শর্ট সিলেবাসের পরীক্ষা কিছু ফাংশন চ্যাপ্টার ছিল না, ওই গ্যাপগুলো আছে। এই কারণে আমরা যেটা করতে চাচ্ছি, কোর্সের প্রথমে যে জায়গাটা তোমাদের এইচএসসি তে গ্যাপ ছিল, আমি ওইটা আগে হাত দেওয়ার চেষ্টা করতেছি। আমি ধরো যে আজকে থেকে একটা কঠিন ডিফারেন্সিয়েশন শুরু করে দিলাম, তখন আরো হতাশ লাগবে জীবনে। আমি করতেছি কি ওই জায়গা থেকে তোমাকে আগে আনতে চাচ্ছি যে কোর্সটায় কি আছে। ধরো এত সহজ ডিফারেন্সিয়েশন কিন্তু থাকবে না হয়তো, সূত্রগুলাই তো তোমার মনে নেই। আমি ওই জায়গাটা আগে ঠিক করে নিতে চাচ্ছি যে হ্যাঁ স্যার এবার আমি মনে হয় যে ওইগুলো পাবো, তাহলে স্যার আস্তে আস্তে এই কোর্সে কি কি পড়া আছে সেটাই আসে। আমি কি বুঝতে পারতেছি সবাইকে? ওকে, সো এইটা কি বুঝতে পারছো সবাই? এইটা তাইলে পুরোটা কি দাঁড়াইলো?
y is a function of x, তার পরিবর্তনের হারটা হচ্ছে এটা। ঠিক আছে, আরো ভালোভাবে বললে এইটা যদি সরণ হয় দূরত্ব, তাহলে এটা কি হবে? বেগ। যদি এটা বেগ হয় তাহলে সময়ের সাপেক্ষে, আমি x কে যদি t ধরি, সময়ের সাপেক্ষে পরিবর্তনের হার নির্ণয় করলে এটা কি হবে? ত্বরণ। পরিবর্তনের হার, বা আরো ভালোভাবে বললে সেটা হলো এটা যদি একটা বক্ররেখা হয়, এইটা তার কি? ঢাল, স্লোপ। বুঝছো আমার কথা? যে tan থিটা dy বাই dx মানে হলো tan। ওকে, তো এরপরে লেখো एग्जांपल 2। এরকম আমি একটা কাজ দিব এবং তোমাদের দিয়ে আমি এটা দেখব যে কয়জন এইটা যদি পারো তাহলে ওইটাও পারার কথা। 2 নাম্বার টাস্ক। আচ্ছা, আমি একটা ভগ্নাংশ দিলাম x³ + x² + 1 বাই x টু দি পাওয়ার 5। তোমাকে আমি আগে সহজ করে দিচ্ছি, এটা ডিফারেন্সিয়েশন করার আগে যদি সম্ভব হয় তাহলে এটাকে দেখো গুণ বা ভাগ না রেখে আমরা যোগ বা বিয়োগ আকারে প্রকাশ করার চেষ্টা করব। যেমন এটা ভাগ আছে, তাই না? কিন্তু এটাকে চাইলে কি আলাদা স্প্লিট করে দেওয়া যায় না? কিভাবে লেখা যায়? পরের লাইন, ডিফারেন্সিয়েশন পরে আগে আমরা এই কাজটা করি। বলো এটাকে পরের লাইনে আমরা কি লিখতে পারবো? x³ বাই x টু দি পাওয়ার 5, x² বাই x টু দি পাওয়ার 5, 1 বাই x টু দি পাওয়ার 5। বুঝতে পারছেন? আমি সবাইকে আগে স্প্লিট করে দিচ্ছি। এটা কাটাকাটি করলে কত হবে? বা একবারে বলো, আমরা না সব সময় 1 বাই x² না রেখে আমরা সূত্র পারি কি x টু দি পাওয়ার n না? সবাই ছোটবেলায় সূচক বা এক্সপোনেনশিয়াল পড়ছো। a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n ভাগ হইলে পাওয়ারে কি হয়? মাইনাস হয়, a টু দি পাওয়ার m মাইনাস n। জানতে চাই x³ কে x টু দি পাওয়ার 5 দিয়ে ভাগ করলে কত হবে? x টু দি পাওয়ার -2 x ইনভার্স 2। ভেরি গুড। আর এরপরটা কি হবে? x টু দি পাওয়ার -3। আর এরপরটা কি হবে? x টু দি পাওয়ার -5। obviously 1 হলে মানে কি x টু দি পাওয়ার 0 আছে, তাহলে 1 বাই x টু দি পাওয়ার 5 মানে x টু দি পাওয়ার -5। এবার মনে হয় পারবা dx করতে। এই দুই লাইন পড়ো দেখি। আচ্ছা ঠিক আছে, কি নাম? ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু টাস্কটা সমান করতে হবে। কিন্তু এই যে আমি বলি, তোমরা যদি চাও যে স্যার ডিফারেন্সিয়েশন আমরা ক্লাসে শিখতে হবে আমার, তাহলে প্রথম যে কাজটাই আমি দিছি এই কাজটা করে আসো এবং ফর্মুলাগুলো দেখে আসো। আহামরি না, তোমরা এর আগে পড়ছো, আরেকবার রিকল করলে অঙ্ক করাইতে সুবিধা হবে। বুঝতে পারছি আমি? ওকে, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? ddx of y, আমরা সবাই জানি যোগ বা বিয়োগ হইলে আলাদা আলাদা ডিফারেন্সিয়েশন হবে। আচ্ছা, এই অ্যাটেন্ডেন্সের শীটটা কি পাস করছো? হ্যাঁ, দিয়ে দাও। মানে সবার হয়ে গেছে? না স্যার। ওইদিকে তোমরা করেছো? তোমরা করো। এই কোন পাশে যায়? এই পাশে। আচ্ছা, একবারে বলবা কত হয়? প্রথমটা -2x স্যার, x টু দি পাওয়ার -2, -2 সামনে হবে n x টু দি পাওয়ার কত? n - 1। তারপর -3 x টু দি পাওয়ার কত? -4। আর এটা -5 x টু দি পাওয়ার কত? -6। আমরা লিখতেছি না বারবার, কিন্তু এটা তোমরা অবশ্যই লেখো ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু কত? x। যে লাইনে আমরা ডিফারেন্সিয়েটটা করতেছি মানে ddx টা দিতেছি, দেখো উভয় পক্ষে ddx দিছি না, ওই লাইনে এই সাইন আমরা দিলাম। পরবর্তীতে আমি দিব না, কিন্তু পরীক্ষার সময় তোমাকে এটা মেনশন করে দিতে হবে।
তাহলে চেষ্টা করতে হবে স্যার কোনোভাবে যদি টার্মটা ভাগ আকারে থাকে, গুণ বা ভাগ আকারে, যোগ বা বিয়োগ আকারে করা যায় কিনা। তবে হ্যাঁ, অনেক সময় আছে করা যাবে না, তখন বাধ্য হয়ে তোমাকে কি গুণ বা ভাগ আকারে ডিফারেন্সিয়েশন করতে হবে, যেটা আমি কালকে করব। আজকে আমার টার্গেট হচ্ছে অ্যাডিশন এন্ড সাবট্রাকশন, এই নিয়মে কিভাবে ডিফারেন্সিয়েশন করা যায়। তাহলে এক্সাম্পল 2 পর্যন্ত দেখলাম। এতক্ষণ পর্যন্ত আমরা অ্যালজেব্রা ফাংশনগুলো দেখতেছিলাম খালি, তাই না? অ্যালজেব্রা বুঝছো তো, x। এবারে আসবে ট্রাইগোনোমেট্রিক ফাংশন। এক্সাম্পল 3, আচ্ছা y, আমি আর কোশ্চেনটা পুরোটা লিখলাম না, আমি তোমাদের কাছ থেকে আশা করব যে এইটা করতে পারবা। তোমরা তো ইসে পারো, sin x cos x এর ডিফারেন্সিয়েশন লিখে দিছি। এইটাকে ট্রাই করো এটার মতো, কিভাবে এইটাকে মানে ফ্র্যাকশনটাকে কি করা যায়, বাদ দিয়ে দেওয়া যায়, ভগ্নাংশ। এনিওয়ান, এটা কি ভগ্নাংশ দূর করা যাবে? প্রশ্ন। sin square x by 1 plus cos x আছে। sin square x কে কি লেখা যায়? 1 minus cos square x লেখো। sin square x কে আগে ভেঙে 1 minus cos square x লেখো। ছোটবেলার সূত্রগুলো তো কাজে লাগবে, ট্রাইগোনোমেট্রিও লাগবে। 1 minus cos square x divided by কত? 1 plus cos x। বলো এটা লিখে কি লাভ হলো? আমি হরের সাথে এটা মিল করতে চাইছি যেন এটা কাটাকাটি করা যায়। স্যার এটা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়ে যায় না? দেখো তো 1 কে 1 স্কয়ার cos স্কয়ার x কি লেখা যাবে? 1 minus cos স্কয়ার x 1 plus cos x a plus b into a minus x। সো এটা হলো 1 plus cos x into 1 minus cos x, 1 plus cos x। সো আমাদের এই যে পার্টটা 1 plus cos x পার্টটা কাটা যাবে। সো এটা ভগ্নাংশ এলিমিনেট হয়ে গেল, 1 minus cos x। এবার মনে হয় ডিফারেন্সিয়েট করা যাবে, তাই না? মানে যোগ বা বিয়োগ আকারে আসছে। এবার ddx of y, আমি লাইনগুলোকে স্কিপ করলাম যেহেতু আমরা বারবার বলছি। আচ্ছা, ফার্স্টে 1 আর ddx of কত? cos x। তোমরা বলো 1 কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? 1 ইজ আ কনস্ট্যান্ট, 0 হবে। আর বলো cos x কে ডিফারেন্সিয়েট করলে কি হয়? মাইনাস। হ্যাঁ, আর এখানে অলরেডি মাইনাস আছে, সো এটা হয়ে যাবে প্লাস। সো অ্যানসারটা হচ্ছে প্লাস sin x। তাহলে বেসিক ডিফারেন্সিয়েশন গুলো কি বুঝতেছো? আচ্ছা, আমরা প্রতিটা পড়াই মানে তোমরা দেখবা আজকের যে লেসন প্ল্যান, এই প্ল্যানটা হলো ডিফারেন্সিয়েশন এন্ড ইট অ্যাপ্লিকেশন। মানে এই ডিফারেন্সিয়েশন দিয়ে তোমরা একটা কোনো প্রয়োগ করো। আমরা এরকম একটা প্রয়োগ করব। আমি প্রথম যে তিনটা एग्जांपल দেখাইছি এটা হলো নরমাল ডিফারেন্সিয়েশন কোর্স, কোনো অ্যাপ্লিকেশন ছিল না। আমি তোমাদের একটা অ্যাপ্লিকেশন দেখাচ্ছি। অ্যাপ্লিকেশনটার কোশ্চেনটা লেখ, एग्जांपल 4।
যদি একটি গাড়ি বেগকে v ইকুয়াল টু t কিউব মাইনাস 3t স্কয়ার প্লাস 4t দ্বারা প্রকাশ করা যায়, তবে এই গাড়িটার ত্বরণ নির্ণয় করো 4 সেকেন্ড পর। 4 সেকেন্ড পর গাড়িটির ত্বরণ কত হবে? স্যার এটা কি বলতে পারবা যে এটা যেহেতু ভেলোসিটি দেওয়া আছে, অ্যাক্সিলারেশনটা কি হবে? এটাকে ডিফারেনশিয়েট করতে হবে কার রেসপেক্টে? এক্স এর রেসপেক্টে না, এটা কি তাহলে যেই চলক বা ভ্যারিয়েবলটা আছে, তোমাদের আমি চলক শেখার একটা বলে দেয় যে ভ্যারিয়েবল কোনটা, আর এমনিতে বোঝার জন্য আমি বলে দিচ্ছি ইউজুয়ালি আমরা এই পাঁচটাকে ভ্যারিয়েবল ডিফাইন করি, বাকি সব কনস্ট্যান্ট। x y z t আর থিটা এরা হলো চলক বা ভ্যারিয়েবল, আর বাকি সবকিছু a b c p q r এগুলোকে ইউজুয়ালি আমি কি বলি? কনস্ট্যান্ট। তাহলে বলো বেগ আছে এই পাশে, হলো বেগটা কার উপরে নির্ভরশীল বলো তো? সময়ের উপর। যত বেশি সময় যাবে বেগ তত বাড়বে, এরকম একটা ব্যাপার। তাহলে তোমরা কি সবাই গিভেন v লিখে এটা ডিফারেন্সিয়েটটা করতে পারবে না? করো এটা। অ্যাক্সিলারেশনটা আগে বের করো, তারপরে 4 সেকেন্ড পরে আমি একটু হিন্টস দিতেছি, তাহলে মনে হয় করতে পারবা। গিভেন v ইকুয়াল t কিউব মাইনাস 3t স্কয়ার প্লাস কত? 40। এটাকে t এর রেসপেক্টে ই করো, ডিফারেনশিয়েট করো। ddt of v, ddt of t কিউব, 3 কনস্ট্যান্ট বাইরে আসবে, ddt of কত? t স্কয়ার 4 ddt of t। সবাই আমাকে বলো যে ddt of v বা বেগের পরিবর্তনের হারকে আমরা কি দিয়ে প্রকাশ করি? অ্যাক্সিলারেশন a, সো a ইকুয়াল এটা কি হবে? 3t স্কয়ার। এটা কত? t স্কয়ার কে dt করলে কি হয়? 2t, 2টা কমবে আর এক কমবে, আর অলরেডি 3 আছে 6t প্লাস t কে dt করলে 1 হয়, সো এটা 4। স্যার তোমরা মনে রাখবা এই যে বেগ আর এই অ্যাক্সিলারেশন, ভেলোসিটি আর অ্যাক্সিলারেশন, এগুলো সবই কি t এর উপরে নির্ভরশীল। t এর সার্টেন ভ্যালু বসাইলে তুমি এটার মান পাবা। ওরাও তোমাকে এটা কি আসলে এটা হলো কি সকল যতগুলো সময় হবে সব পয়েন্টের একসাথে অ্যাক্সিলারেশনটা বের হইছে, কিন্তু পার্টিকুলারলি আমাকে কখন অ্যাক্সিলারেশন বের করতে বলছে বলতো? আফটার 4 সেকেন্ড, মানে t এর মানটা কত হবে? 4। তাহলে তুমি এই জায়গায় t এর মানটা কত বসাই দিবা? 4 বসাই দিবা, তাহলে তুমি অ্যাক্সিলারেশনের ভ্যালুটা পাবে। তাহলে আমাকে বলো t equal to, if t equal to 4, then a equal 3 into 4 square minus 6 into 4 plus 4. So এটা কত হবে? 16 into 3, 48 minus 24 plus 4, 28 হয় মনে হয়, তাই না? তার মানে ত্বরণের মানটা হচ্ছে 28, তাহলে অ্যানসার হবে a equal 28 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে আমরা সেকেন্ড বলছি, আর ইউজুয়ালি বাই ডিফল্ট তাহলে আমাদের যে ইটা সেটা মিটারে হয়, দূরত্বের একক। যদি এখানে মেনশন করা থাকবে যে ইউনিটগুলো কি, আর কিছু মেনশন না করা থাকলে ইউনিট লিখবা 28 ইউনিট। অ্যাপ্লিকেশনগুলো কি বুঝতে পারছো?
পারছো কিরকম আসবে? আমি তো একটা সিম্পল উদাহরণ দিলাম যে ভেলোসিটি থেকে কিভাবে অ্যাক্সিলারেশন বের করতে পারে। তোমাদের দিয়ে একটা টাস্ক করাই যদি করতে পারো তাহলে মোটামুটি বোঝা যাবে যে আজকের ক্লাসটা সফল হয়েছে। এরকম একটা এক্সাম্পল আমি করাই যেটা কিনা অ্যাপ্লিকেশন রিলেটেড। এক্সাম্পল 5 এটা লেখো। আমি আজকে তোমাদের কোনো ম্যাথ কাজ দিব না, তোমাদের আজকের কাজ শুধুমাত্র হলো ডিফারেন্সিয়েশনের ফর্মুলাটা আমাকে করে এনে দাও। তোমরা এই সূত্রটা ওই যে গ্রুপ থেকে পাওয়া যাবে। তোমরা ছুটির পরে আমি একটু টাইম দিব না, তোমরা যার যার দরকার হয় ওই যে গ্রুপে অ্যাড হও নাই তারা অ্যাড হয়ে যাও। ফ্রেন্ড থাকলে ফ্রেন্ডকে অ্যাড করে দিও। ধরো এখানে কয়জন আসো? তুমি মনে হয় আসো অ্যাড, তাই না? তুমি অ্যাড হইছো? এখনো অ্যাড হও নাই তুমি? হ্যাঁ, এখানে যারা বাকিরা যারা আসো তুমি মনে হইছো? তুমি তো আসো। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আর তোমরা কেউ যদি থাকো যে না ফ্রেন্ড নাই স্যার আমার, তাহলে আমাকে বলো, আমি সরাসরি অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, আমি ক্লাসের পরে গিয়ে তোমাদের লিংকটা দিতে দিব না, ওই যে মেইন গ্রুপে দিব। হ্যাঁ, যদি একান্তই না পারো তাহলে লিংক ক্লিক করে তোমাদের নিজের আইডি না থাকলেও যে কারো মানে যেটা তুমি অ্যাক্সেস করতে পারো তার আইডি দিয়ে তোমরা অ্যাড হয়ে নাও। কারণ কি কোর্স রিলেটেড সবগুলো জিনিস আমরা যদি মেইন গ্রুপে দেই তাহলে হবে কি ওই মেইন গ্রুপটা ঝামেলা হয়ে যাবে। তো এই কারণে আমি চাচ্ছি কোর্স রিলেটেড পড়াগুলো আমরা গ্রুপে দিই, মানে আমাদের আলাদা মেসেঞ্জার গ্রুপ। এক্সাম্পল 5 হলো if ডিসপ্লেসমেন্ট বাংলা হলো সরণ বা দূরত্ব বলতে পারি। সরণ আর দূরত্বের মধ্যে একটু পার্থক্য আছে, যদিও কেউ বলতে পারবো 9-10 এর পড়ছে। সরণ হচ্ছে ভেক্টর রাশি, মানে নির্দিষ্ট দিকে দূরত্ব, আর দূরত্ব হচ্ছে নরমালি স্কেলার রাশি। তো যে কোনো দূরত্ব হতে পারে, কিন্তু সরণ হবে পার্টিকুলার একটা ডিরেকশন। তো ইফ ডিসপ্লেসমেন্ট অফ এ কার ডিনোটস s equal 1/4 t to the power 4 minus 1/3 t cube plus 2t, then determine the velocity after t equal 3 seconds. একটু চেঞ্জ করে দিলাম, নিজেরা পড়ো, আমার মনে হয় পারো, সবার খাতা দেখি। তোমাদের সবাই এইচএসসি 23 24 আছে কি? তুমি 24, তুমিও 24, তোমরা এত তাড়াতাড়ি ভর্তি। আচ্ছা, আর 22 আছে কি? তুমি 22। আচ্ছা, ঠিক আছে। মানে আমার এটি দরকার ছিল যে কেউ যদি ডিপ্লোমা হয়, হ্যাঁ, তাহলে তাদেরকে আমি একটু মানে প্রিভিয়াস আইডিয়াটা আসলে লাগবে এই পুরো টপিকে। ডিফারেনশিয়াল ইন্টিগ্রাল ক্যালকুলাসে আগের আইডিয়াগুলো লাগবে। তোমাদের পড়ায় আমরা চেষ্টা করব সব সময় অ্যাপ্লিকেশনগুলো দিতে, এই রিলেটেড ম্যাথও দিই পরীক্ষায়। তোমরা সবাই আমাকে বলো সরণ দেওয়া আছে, আমি জাস্ট হিন্টস দিই। সরণ বেগ বের করতে বলছে, কিভাবে সরণ থেকে বেগ বের করে বলতো? সময়ের সাপেক্ষে পরিবর্তনের হার। ঠিক আছে, করো। আচ্ছা, তোমরা এই যে একটা কভার শিটে এই যে নাম, আইডি, ডিপার্টমেন্ট লিখে আর ম্যাথ কোর্স যেটা আমাদের 0541 এই কোর্সের নাম লিখে এইখানে হচ্ছে এই ফর্মুলাগুলো দিবা, বুঝছো? হাতে লেখো, কোনো সমস্যা নেই, মানে হাতে লিখে এই এক পেজ লাগবে বড়জোর, এই পিট আর ওই পিট। তোমরা 2 পেজ ইউজ করো, অনেকে পেজ নষ্ট করবে। এই পিট ওই পিটে সবগুলো সূত্র লিখবে। সূত্রগুলো এইচএসসি বই থেকেও কালেক্ট করতে পারো, অথবা আমি সুন্দর করে আমি গ্রুপে দিয়ে দিছি। বইটা দেখে লেখো, এবং কাজ হচ্ছে লিখে জমা দেওয়া না, এটা পড়ে আসে। সূত্রগুলো লাগবে, তাহলে আমি ম্যাথ করতে পারবো। বুঝতে পারছি আমি? আর তোমাদের সাথে নেক্সট উইকে আমি আলাপ করে
ডিফারেন্সিয়েশনের প্রুফ এবং প্রথমে তো লিমিট, এই ক্লাসগুলো আমি ঠিক করে দিই, বুঝছো? পরবর্তীতে না তোমরা অনেক এঙ্গেজ হয়ে যাবে, ব্যস্ত হয়ে যাবে, তো এর মধ্যে আমরা ক্লাসগুলো নিলে তোমাদের জন্য ভালো। আমি টাইম ঠিক করে দিব তোমাদের সাথে। তোমাদের অফ ডে কি রবিবার? আচ্ছা ঠিক আছে, মানে একটা টাইম মানে জাস্ট 2 দিন তোমাদের এক্সট্রা ক্লাস করতে হবে। আমি এক সপ্তাহে একটা করে নিয়ে তোমাদের এটা কভার আপ করে ফেলবো। আরো কিছু নতুন স্টুডেন্ট হয়, যেটা হয় কি নতুন স্টুডেন্ট অলওয়েজ আসতে থাকে, সো তখন একটু ঝামেলা হয়ে যায়, এই জন্য একটু সময় নিচ্ছি আমি। পারছো তারাও হয়েছে টিয়ার 1 3 সেকেন্ড পরে দেখি। ইয়েস লাগবো গিভেন ইয়েস না মানে দিস বাই ইকুয়াল মানে এটা ইনটু হয়ে গেছে, মানে এস এর মানটাই তো আসবে, এস টা তো বিদ্যমান আর কারো এস, হ্যাঁ ডিডি বাই না ডিএস বাই, হ্যাঁ অ্যানসার কত আসছে? 20 না 20 মিটার পার সেকেন্ড করে আছে। হ্যাঁ ডিএস বাই ডিটি করো, এস ইকুয়াল, হ্যাঁ ডিটি অফ ব্র্যাকেটে এটা, এই যে স্যার এস হচ্ছে 1/4 t টু দি পাওয়ার 4 1/3 t কিউব প্লাস 2t ds বাই dt 1/4 তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট গুলোকে আগেই বাইরে রাখতে পারো, t স্কয়ার 1/3 d dt of t cube 2 d dt of t ds by dt কে আমরা কি বলতে পারি? ভেলোসিটি v। সো 1/4 এটা t টু দি পাওয়ার 4 হবে, 4 t টু দি পাওয়ার 4 কে করলে কি হয়? 4 t কিউব 1/3 3t স্কয়ার প্লাস 2 ইনটু 1, সো এটা 2 হবে। সো v এর মান কত? t কিউব minus t square plus 2. If t equal to 3, then velocity v কত হবে? 3 cube minus 3 square plus 2. So 27 minus 9 plus 2, 20. Answer 20 meter per second. ঠিক আছে? অনেকে আছো যে এইচএসসি তে হয়তো ওই এটা করা হয়নি, ডিফারেন্সিয়েশনও করা নাই, অনেকে ইন্টিগ্রেশনের দুর্বলতা আছে, এজন্য প্রিভিয়াস ক্লাসটা আমি একটু আগাই দিই। আগামী কালকে ক্লাসে তোমরা যখন ফর্মুলাগুলো পড়ে আসবে, আমরা সব ধরনের ডিফারেন্সিয়েশন করা, আগামী কালকে ফার্স্ট ক্লাসটাই আমার সকালে 10টা। সো আজকের ক্লাসে আমি আর নতুন টপিকে যাচ্ছি না, তোমরা যারা যারা অ্যাড হও নাই তারা একটু দেখো আমার এই গ্রুপটা আমি দিচ্ছি। আমাদের এই যে এই গ্রুপটা, এই যে আমাদের যে ম্যাথ কোর্সের নামে আমি গ্রুপটা ক্রিয়েট করছি, এই গ্রুপটাতে অ্যাড হবা। আমার আইডি নাম তো বলছি, পাইছো তোমরা কেউ সার্চ করে? হ্যাঁ অনেক বুঝা ফেসবুকে যাও, ফেসবুকে গিয়ে মেসেঞ্জারে বাই পাও, অনেক সময় মেসেঞ্জারে ফাইন্ড আউট করা যায়। হ্যাঁ দাও, ও যারা আগের ক্লাসের অ্যাসাইনমেন্ট কি করছো তারা আমাকে দাও। আর শোনো, যারা প্রথম ক্লাসটা করো নাই মানে গত সপ্তাহে ওই ক্লাসটা করার পরে তাদেরকে ওই কাজটা করতে হবে। তোমাদের জন্য প্রথম অ্যাসাইনমেন্ট এই যেটা আমি দিলাম। আর বসুন,
Medical class ABU SU FIM এই টাইম মানে কেউ বলে দাও দাও তোমাদের অ্যাকাউন্ট সার্চ করি দাও তোমাদের সার্চ করি কে আপনি ওকে আমি আমার আইডি তোমার আইডি ছেলেদের মধ্যে অ্যাসাইনমেন্টটা খাতায় সাবমিট করা হবে মানে আলাদা পেজে আলাদা পেজে সাবমিট করো তাহলে কোনো সমস্যা নেই দেখো আচ্ছা শোনো আর তোমরা ফর্মুলা দেখার জন্য তো গ্রুপে মানে তোমাদের এইচএসসি সূত্রগুলোই আছে আমি বলি কি করবা ডিডিএক্স এর আমি 5টা লিখে দিছি না তোমরা দেখবা টোটাল 20টার মতো আছে আর হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ টোটাল 24 এই সূত্রগুলো ওইটার সাথে অ্যাড করবা ঠিক আছে কালকে তাহলে সবাই ফার্স্ট আওয়ার এটা নিয়ে এসো কালকে দেখা হচ্ছে ইনশাআল্লাহ হ্যাঁ রেকর্ডটা বন্ধ করুন